ওটা খোলা লাগে, তাড়াতাড়ি করো। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাকে একটু জানিয়ে দিবেন যে আমার কথা দেখতে পাচ্ছেন কিনা এবং হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে কিনা। সো আই হোপ সব কিছু ঠিক আছে। ওকে, তো আজকে হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করব, আপনাদেরকে একটু বলে রাখি যে ক্লাসটা হচ্ছে একটু একটু দেখা যেতে পারে আর কি, একটু ঝাপসা দেখা যাবে, বাট এটা মানে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। 2 থেকে 3 মিনিটের ভিতরে এটা ঠিক হয়ে যাবে। সো একটু একটু করে নিয়েন, এটা ঠিক হয়ে যাবে, একটু সময় লাগবে। ওকে, সো আসেন আপনাদেরকে কিছু কথা বলি। ঘোলা দেখাচ্ছে, এটা ঠিক হয়ে যাবে, একটু সময় দিন। মানে ডিভাইস যখন বেশি গরম থাকে তখন ক্যামেরাটা বেশি গরম থাকলে এরকম হয়। সো এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো আসেন একটু কথা বলি। সেটা হচ্ছে আপনাদের ক্লাসগুলো ডিলিট হয়ে গিয়েছে, পুনরায় ক্লাসগুলো আপলোড দেওয়া হয়েছে। আপনাদের দাবি ছিল যে সবগুলো ক্লাস, যদিও সবগুলো ক্লাস আবার মানে আইডি ডিজেবল হয়ে যাওয়ার পর এই ক্লাসগুলো আমাকে ম্যানেজ করতে ভীষণ রকম ঝামেলা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আপনাদের যেই ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো আপনাদেরকে পুনরায় আপলোড দেওয়া হয়েছে। তো আমরা ক্লাসগুলো আপনাদেরকে আপলোড দিয়েছি আলহামদুলিল্লাহ। এখন ক্লাস আপলোড দেওয়ার পর অনেকে বলতেছেন যে মানে নতুন করে যেগুলো আপলোড দেওয়া হয়েছে সেগুলো নাকি কাজ হচ্ছে না। তো আমি সেটাও আপনাদেরকে মানে সেটাও দেখতেছি এবং সেটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি সেটার সলিউশন হয়ে গেছে। আজকে আমি দেখছিও সেটা এবং সেটাও হয়ে গেছে। ওকে, সো এটা নিয়ে আর কোনো কথা নাই যে আমাদের ক্লাস পুনরায় আপলোড দেওয়া হয়েছে, সেখান থেকে আপনারা ক্লাসগুলো দেখিয়ে। এরপর হচ্ছে যে আপনাদের উইকলি যে মানে সাপ্তাহিক রুটিন, হ্যাঁ, তো এই সাপ্তাহিক রুটিনটা আপনাদের ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাস থেকে আমরা সাপ্তাহিক রুটিন দিব, অর্থাৎ সাপ্তাহিক রুটিন দিয়ে আমরা তখন আবার ক্লাস নিব। তো আজকে ক্লাসটা নিতাম না, বাট মানে রাত 10টায় টাইম ছিল একটা, তো ভাবছি যে আপনাদের একটা ক্লাস নিয়ে নিই, এই জন্য হুট করে আপনাদেরকে ক্লাসটা নিয়ে নেওয়া হয়েছে। ওকে, এর বাহিরে আর কিছু না। তো এইবার আসেন আমরা একটু যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এরপর কথা হচ্ছে মোটামুটি আমাদের রুটিনের ব্যাপারটা ক্লিয়ার। আজকের ক্লাসের পরে আমি আপনাদের এক্সাম হবে। সেই এক্সামে ইতিমধ্যে আপনাদের অনেকগুলো এক্সাম কিন্তু হয়েছে, মানে কতটা এক্সাম হয়েছে এটা আমার কাছে হিসাব নাই। তো আজকের ক্লাসের পর আমরা আরো এক্সাম নিব এবং এই এক্সামটা আজকের ক্লাসের পরে আপনাদেরকে আমি এক্সামের একটা রুটিন দিয়ে দিব। তো এক্সামের রুটিনটা দিয়ে দিলে আপনারা এই এক্সামের রুটিনটা সেভ করে রাখবেন, এরকম একটা ছবি আকারে আমি এক্সামের রুটিন দিয়ে দিব, ওটা সেভ করে গ্যালারিতে রেখে দিবেন, তাহলে এক্সামের এটা হয়ে যাবে। তো আপনাদের যেভাবে মানে সুবিধা হয়, যেভাবে করলে আপনারা পড়াটা ভালো বুঝতে পারবেন, আপনারা কোর্স থেকে সর্বোচ্চ উপকৃত হবেন, আমি কিন্তু ঠিক সেইভাবেই আপনাদেরকে ইনশাল্লাহ মনিটরিং করার জন্য চেষ্টা করতেছি এবং সেইভাবেই আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ সাপোর্টটা আপনাদেরকে দিচ্ছি বা দেওয়ার জন্য চেষ্টা করতেছি। এখন ভুল ত্রুটি হয়তো আমার কিছু হয়ে যেতেও পারে, তাই না? তো সেজন্য আসলে মানুষ মাত্রই হ্যাঁ হতেই পারে ভুল। তো যাই হোক, আমি চেষ্টা করতেছি এবং আমি আশা করি যে আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে মোটামুটি আই হোপ যে ভালো কিছু অন্তত করতে পারবেন এবং বাংলা নিয়ে আপনাদের মোটামুটি যে ভয় আছে সেটা অনেকটা দূর হয়ে যাবে। ওকে, তো ঠিক আছে, দেখেন এটা ক্লিয়ার হয়ে গেছে, তো ক্যামেরাটা ক্লিয়ার হয়ে গেছে না? ফাইন। তো আসেন আমরা একটু কথাবার্তা বলি, আর কথাবার্তা না বলে আমরা ডিরেক্টলি হচ্ছে আমাদের ক্লাসটা শুরু করি, যেহেতু মোটামুটি সময় হয়ে গেছে অনেক। আচ্ছা, তো আসেন শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করব ফার্স্ট অফ অল বৈষ্ণব পদাবলী নিয়ে। তো আসেন, বৈষ্ণব পদাবলী কি? বৈষ্ণব পদাবলী হচ্ছে সহজ কথা বলে বৈষ্ণব কবিগণ তারা হচ্ছে রাধা এবং কৃষ্ণের প্রেম, বিরহ এবং অভিসার, অর্থাৎ তারা রাধা কৃষ্ণের প্রেম, বিরহ, রাধা কৃষ্ণ রিলেটেড সাহিত্য রচনা করতো, সেটা হচ্ছে বৈষ্ণব কবিরা। মানে যারা বৈষ্ণব, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া বৈষ্ণব কবি কারা? বৈষ্ণব কবি হচ্ছে যারা বৈষ্ণব পদ যারা লিখতেন তারা, এগুলোকে বলা হয় বৈষ্ণব পদাবলী। পদ বা পদাবলী বলতে বোঝায় বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের বিশেষ ধর্মের বিশেষ সৃষ্টি, অর্থাৎ বৌদ্ধ ধর্ম বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় কিছু, একেবারে নিগুড় গভীর কিছু ধর্মের বিশেষ সৃষ্টিকে বলা হয় বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাকর্তাদের বলা হয় মহাজন, অর্থাৎ যারা বৈষ্ণব
অর্থাৎ যারা হচ্ছে বৈষ্ণব পদাবলী যারা রচনা করতো তাদেরকে বলা হয় মহাজন। তো এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে বৈষ্ণব পদাবলী যারা রচনা করতো বৈষ্ণব পদকর্তাদেরকে কি বলা হয়, উত্তর হচ্ছে মহাজন বলা হয়। এরপর আসেন মধ্যযুগীয় বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন বৈষ্ণব পদাবলী। মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন অনেক গাইড বইতে দেওয়া থাকে যে শ্রীকৃষ্ণ কীর্তন, এটা কিন্তু আসলে ভুল। মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে কি বৈষ্ণব পদাবলী। মধ্যযুগের 16 থেকে 18 শতক বা পর্যন্ত প্রায় 30 বছর এই ধারায় সাহিত্য রচনা হতো। তাহলে বৈষ্ণব পদাবলীতে প্রায় 30 বছর ধরে বৈষ্ণব পদাবলীতে কি করা হতো, সাহিত্য রচনা করা হতো। ওকে, এইবার আসেন আমরা একটু দেখি যে বৈষ্ণব পদাবলীর প্রথম যে সংকলন বৈষ্ণব পদাবলীর প্রথম যে সংকলনটা হয় সেই সংকলনের নাম ছিল পদসমুদ্র। সেই সংকলনের নাম কি ছিল, পদসমুদ্র। সংকলক বাবা আওয়াল মনোহর দাস। এতে প্রায় 15,000 পদ ছিল। অর্থাৎ প্রথম যেই সংকলনটা হয় সেটার নাম হচ্ছে পদসমুদ্র, আর প্রথম এটা যিনি সংকলন করেন তিনি হচ্ছেন বাবা আওয়াল মনোহর দাস। আর দ্বিতীয় সংকলনের নাম হচ্ছে পদামৃত সমুদ্র। এইগুলো থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে না, জাস্ট এইটা আপনাদেরকে বললাম আর কি যে বৈষ্ণব পদাবলী আসলে কি। তো আমরা একটু 22তম বিসিএস এর প্রশ্নটা সলভ করি যে পদ বা পদাবলী বলতে কি বুঝায়। তো এখানে বলা হচ্ছে যে লাচারি ছন্দে রচিত পদ্য বা কবিতা বলি, তারপর হচ্ছে পদ্যাকারে রচিত দেব শ্রুতিমূলক রচনা, এরপর হচ্ছে বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি, এরপর হচ্ছে বাউল বা মরমী গীতি। তো আমরা একটু এই প্রশ্নগুলো একটু সলভ করি যে এটা 22তম বিসিএস আসে প্রশ্ন। একটার উত্তর কি হবে? মামা আসসালামু আলাইকুম, আমি ক্লাস শেষ করে ব্যাক করি মামা। ওকে মামা, আসসালামু আলাইকুম। ওকে, সো এইটা কি হবে বলেন, যে এই প্রশ্নের উত্তর কি হবে যে পদ বা পদাবলী বলতে কি বুঝায়। পদ বা পদাবলী বলতে কি বুঝায়, যে 22তম বিসিএস এ আসা প্রশ্ন। ওকে, আচ্ছা, তো এইটার উত্তর কি হবে বলেন? ভেরি গুড, এটার উত্তর কি হবে বলেন? এটার উত্তর এটা হচ্ছে কি, এই যে আমরা এটা পড়েছি যে বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি। আবার বলছি, বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের বিশেষ সৃষ্টিকে বলা হয় কি বৈষ্ণব পদাবলী। ওকে, সো একটু রেসপন্স করবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আসলে বুঝতে পারেন। সিংহের রসকে বৈষ্ণব পদাবলীতে কি রস বলে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থাৎ সাহিত্যের রস আছে, এক একটা সাহিত্যে কোনোটা করুণ রসে, এক একটা সাহিত্য পড়লে কোনোটা পড়লে আপনার ভিতরে খুব বীর আসে, মানে বীরত্ব আসে, এগুলোকে বলা হয় বীর রস। তো এরকম সিংহের রসকে, অর্থাৎ সিংহের রসকে সাহিত্যে কি বলে, উত্তর হচ্ছে সিংহের রসকে সাহিত্যে বলা হয় মধুর রস। সিংহের রসকে সাহিত্যে কি বলে, মধুর রস। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি, উত্তর হবে বৈষ্ণব পদাবলী। মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন বৈষ্ণব পদাবলী। ওকে, তো মোটামুটি আমাদের বৈষ্ণব পদাবলী রিলেটেড জিনিসটা ক্লিয়ার। এইবার আসেন আপনাদেরকে একটু দেখাই, পরীক্ষাতে মাঝে মধ্যে প্রশ্ন আসে যে বৈষ্ণব পদাবলীতে রস কত প্রকার, উত্তর হচ্ছে 5 প্রকার। এখন রস কি এটা একটু বলে রাখি, 5 প্রকার রস আপনার পরীক্ষাতে কখনোই আসবে না। জাস্ট এইটা আসতে পারে যে মধুর রস, এটার অপর নাম সিংহের রস, এইটাকেই আবার বলা হয় আদি রস। তো যেটা মধুর রস সেটাই সিংহের রস, সেটাই আবার আদি রস, সেটাই আবার কি আদি রস। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া রস কি। ধরেন কোনো একটা সাহিত্য পড়লেন, সেই সাহিত্যটা পড়ে আপনার ভিতরে একটা বীরত্ব তৈরি হলো, যেখানে নায়ক খুব বীরের মতো কাজ করে, এটাকে বলা হয় এটা হচ্ছে বীর রসে রচিত। আবার কোনো একটা সাহিত্য পড়ে আপনার খুব মনক্ষুণ্ণ হলো, খুব কান্না পাইলো, এটাকে বলা হয় এটা হচ্ছে করুণ রস। এরকম সাহিত্যে মোট 9 প্রকার রস আছে। বাংলা সাহিত্যে মোট রস কয় প্রকার, 9 প্রকার। কিন্তু বৈষ্ণব সাহিত্যে রস হচ্ছে 5 প্রকার। সেই 5 প্রকার কি কি, শান্তরস, দাস্যরস, সক্ষরস, বাৎস, মানে এটা আপনার পরীক্ষাতে আসবে না, এটা কখনোই পরীক্ষাতে আসবে না। জাস্ট বৈষ্ণব পদাবলীতে রস কয় প্রকার, উত্তর হচ্ছে 5 প্রকার। এইবার আসেন আমরা একটু এখানে একটু দেখি যে দীনেশচন্দ্র সেন তিনি 164 জন বৈষ্ণব পদকর্তার নাম বলেছেন। এখন 164 জন, এটা আমাদেরকে পড়তে হবে না। এখান থেকে আমরা মাত্র 4 জন পড়বো। একজন হচ্ছে বিদ্যাপতি, আরেকজন হচ্ছে চণ্ডীদাস, আরেকজন হচ্ছে জ্ঞানদাস, আরেকজন হচ্ছে গোবিন্দ দাস। আবার বলছি, একজন হচ্ছে বিদ্যাপতি, আরেকজন হচ্ছে চণ্ডীদাস, আরেকজন হচ্ছে জ্ঞানদাস, আরেকজন হচ্ছে গোবিন্দ দাস। তো এই হচ্ছে আমাদের 4 জন। এই 4 জন তারা হচ্ছে বৈষ্ণব পদাবলী রচনা করেন। তারা কি করেন, তারা বৈষ্ণব পদাবলী রচনা করেন। ওকে, তো এই হচ্ছে মূলত আমাদের কি আমাদের বৈষ্ণব পদাবলীর যে আছে, মানে যে 4 জন পদকর্তা। এখানে আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও কিন্তু বৈষ্ণব ধারার পদকর্তা ছিলেন। তো পরীক্ষাতে প্রশ্ন আসে যে আধুনিক যুগের কোন কবি বৈষ্ণব ধারার কবি ছিলেন, উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ভানুসিংহ ঠাকুরের পদাবলী, এটাকে তিনি বৈষ্ণব, মানে এটাকে তিনি ব্রজবুলি ভাষায়, মানে বৈষ্ণব সাহিত্যের আদলে এটাকে রচনা করেছেন। ওকে, তো এটা আমাদের জন্য মোটামুটি একটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল। এইবার আসেন আমরা একটু এইখানে একটু দেখি,
বৈষ্ণব পদাবলীর আদি কবিকে, পরীক্ষাতে প্রশ্ন আসে, উত্তর হচ্ছে বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলীর প্রথম অবাঙালি কবিকে, উত্তর হচ্ছে বিদ্যাপতি। অবাঙালি মানে হচ্ছে বাঙালি নয়, তো অবাঙালি কবি বিদ্যাপতি কিন্তু বাঙালি কবি ছিলেন না। কিন্তু যদি বলা হয় বৈষ্ণব পদাবলীর আদি মানে প্রথম বাঙালি কবিকে, উত্তর হচ্ছে চণ্ডীদাস। তো বৈষ্ণব পদাবলীর শ্রেষ্ঠ কবিকে, তা উত্তর হচ্ছে চণ্ডীদাস। যদি অপশনে না থাকে সেক্ষেত্রে আপনি বিদ্যাপতি দাগাবেন। ওকে, তাহলে এখান থেকে কি কথা দাঁড়ালো? এখান থেকে কথা দাঁড়ালো বৈষ্ণব পদাবলীর আদি কবি বিদ্যাপতি, অথবা যদি বলা আদি অবাঙালি কবি তাও বিদ্যাপতি, কিন্তু আদি বাঙালি কবি বললে উত্তর হচ্ছে চণ্ডীদাস, আর শ্রেষ্ঠ কবি বললে উত্তর হচ্ছে চণ্ডীদাস। অপশনে না থাকে সেক্ষেত্রে বিদ্যাপতি। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এখানে খেয়াল করে দেখেন, অর্থাৎ এই জিনিসটা আমরা পড়েছি। চণ্ডীদাস তিনি কিন্তু খাঁটি বাংলায় পদ রচনা করতেন। চণ্ডীদাস তিনি খাঁটি বাংলায় পদ রচনা করতেন। জ্ঞানদাস তিনিও খাঁটি বাংলায় রচনা করতেন। গোবিন্দ দাস তিনি ব্রজবুলি আর বাংলায় দুটোই রচনা করতেন। আর জয়দেব তিনি সংস্কৃত রচনা করতেন। আর বিদ্যাপতি তিনি হচ্ছেন ব্রজবুলি ভাষায় তিনি পদ রচনা করেন। তো এই হচ্ছে মূলত আমাদের বৈষ্ণব পদাবলীর যে বিষয়াদি, মানে কোন পদকর্তা তিনি কি রচনা করতেন। তো এইবার আসেন আমরা একটু এইটা নিয়ে একটু আলোচনা করি, বিদ্যাপতিকে নিয়ে আলোচনা করি। তো বিদ্যাপতিকে নিয়ে কি আলোচনা করব? কিছু স্পেসিফিক জিনিস নিয়ে আলোচনা করব। বিদ্যাপতি কোথাকার কবি, এটা পরীক্ষাতে প্রশ্ন আসবে। তিনি মিথিলার কবি। আবার কেউ বলেছেন মধুবনী, বিহার, ভারতের। এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না। এরপর আসেন বিদ্যাপতির প্রকৃত নাম কি, উত্তর হচ্ছে বসন্ত রায়। বিদ্যাপতির প্রকৃত নাম কি? বসন্ত রায়। তার পারিবারিক পদবী কি? উত্তর হচ্ছে ঠাকুর। বিদ্যাপতির পারিবারিক পদবী কি? উত্তর হচ্ছে ঠাকুর। বিদ্যাপতির পিতার নাম কি? উত্তর হচ্ছে গণপতি ঠাকুর। ওকে, এইবার আসেন আমরা একটু দেখি বিদ্যাপতির বেশ কিছু উপাধি রয়েছে। এখন আসেন বিদ্যাপতির উপাধিগুলো কি কি? এক, মিথিলার মৈথিলি কুকিল, খুবই ইম্পর্টেন্ট এটা। অভিনব জয়দেব, মানে জয়দেব তিনি বৈষ্ণব পদাবলীর একদম প্রাচীনতম একজন কবি ছিলেন। সংস্কৃততে তিনি পদ লিখতেন। অভিনব জয়দেব মিনস যিনি নতুন জয়দেব, মানে যিনি নতুন করে জয়দেবের মতো লিখেন। তো মৈথিলির কুকিল এটা উপাধি দেন রাজকৃষ্ণ মুখোপাধ্যায়, আর অভিনব জয়দেব এটা উপাধি দেন রাজা শিব সিংহ। এছাড়াও আরো রয়েছে নব, কবি শেখর, কবি রঞ্জন, কবি কণ্ঠহার। এটা পরীক্ষাতে প্রশ্ন আসে যে কবি কণ্ঠহার এটা কার উপাধি? এটা হচ্ছে বিদ্যাপতির উপাধি। এছাড়া রয়েছে পণ্ডিত ঠাকুর, রসিক, সভাভূষণ, সুখন্দ, সাধুপাধ্যায়, রাজপণ্ডিত। এই তিনটা পড়বো, তিনটার বাইরে পরীক্ষায় প্রশ্ন আসবে না। 1, 2 আর হচ্ছে 5 নাম্বারটা, এগুলোর বাইরে সাধারণত আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসার সুযোগ নেই। ওকে, এইটা মোটামুটি আমরা পড়লাম। এইবার আসেন বিদ্যাপতির বেশ কিছু গ্রন্থ ছিল, সেই গ্রন্থগুলো একটু দেখেন। সেই গ্রন্থগুলো থেকে পরীক্ষাতে মাঝে মধ্যে প্রশ্ন আসে, যেমন হচ্ছে পুরুষ পরীক্ষা। পুরুষ পরীক্ষা এটা হচ্ছে নীতিশাস্ত্র বিষয়ক। এরপর রয়েছে লিখনাবলী, কীর্তিলতা, কীর্তি পতাকা, বিভা সাগর। হ্যাঁ, বিভা সাগর, এগুলো হচ্ছে মোটামুটি আমাদের যে বিদ্যাপতির রিলেটেড যে আলোচনা। এইবার আসেন আমরা একটু দেখি যে বিদ্যাপতির রচিত আরো কিছু গ্রন্থ ছিল, যেমন গৌরাক্ষ বিজয়, দান কাব্যবলী। তো সাধারণত এগুলো থেকে মানে গ্রন্থগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে না, তবে এইটা পরীক্ষাতে প্রশ্ন আসে যে গৌরাক্ষ বিজয় এই সংস্কৃত নাটকটির রচয়িতা কে? উত্তর হচ্ছে বিদ্যাপতি। উত্তর কি হবে? উত্তর হচ্ছে বিদ্যাপতি। ওকে, তো এইবার আসেন আমরা একটু দেখি বিদ্যাপতির বিখ্যাত উক্তি। বিদ্যাপতি থেকে পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে আপনি নিশ্চিত থাকেন যে প্রশ্ন সবচেয়ে বেশি আসার পসিবিলিটি যেখান থেকে সেটা হচ্ছে বিদ্যাপতির উক্তিগুলো থেকে। সবচেয়ে বেশি প্রশ্ন যেখান থেকে আসে সেটা হচ্ছে কি? বিদ্যাপতির উক্তি। সো একটু খেয়াল করবেন, বিদ্যাপতির উক্তিগুলো থেকে পরীক্ষাতে অনেক বেশি প্রশ্ন আসে। বিদ্যাপতির প্রথম উক্তি বলেছে, এ সখী হামারি দুঃখের নাহি অর, এ ভরা ভাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। বিদ্যাপতি বলেছেন যে এ সখী হামারি দুঃখের নাহি অর, আমার দুঃখের শেষ নাই, এ ভরা ভাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। অর্থাৎ এই ভরা ভাদ্র মাসে আমার ঘর শূন্য, মানে ভাদ্র মাসে সাধারণত কি হয়? বৃষ্টি হয়। তো বৃষ্টি হলে মানুষ সাধারণত কি হয়? স্যার আপনি কি এগুলোর পিডিএফ দিবেন? এত পাস আপনাদেরকে অলরেডি সাহিত্যের পিডিএফ আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে একটু দেখাই। পিন পোস্টে গেলে একদম প্রথমেই আপনাদেরকে ব্যাকরণে সাহিত্যের একটা পিডিএফ দেওয়া হয়েছে সম্ভবত, না হলে আমি আজকের ক্লাসটা শেষ করে দিয়ে দিব। আপনাদেরকে নোট দেওয়া হবে। সো মানে একদম এখান থেকে হুবহু নোট করতে হবে এরকম না, আপনি নোট করেন না, আপনি জিনিসটা ভালো করে বুঝেন, এরপর পিডিএফ থেকে ভালো করে পড়েন। এগুলো নোট মানে সাহিত্য তো অনেক ইনফরমেশন ভাই, আপনি তো এটা নোট করতে করতে আপনার 3 মিনিট 5 মিনিট চলে যাবে, তাই না? তো সাহিত্যের ক্লাসে ওইভাবে আসলে নোট করা যায় না। সাহিত্যের ক্লাসে বুঝেন, বাকিটা পিডিএফ দেখে নোট করেন। তো আগে এগুলো বুঝেন। আচ্ছা, তো এইবার আসেন, এরপর বলেছে নব বৃন্দাবন, নব নব তরুগণ, নব বিকশিত ফুল, কি কহবরে এই সখী আনন্দ ওর, চিরদিন মাধবী মন্দির মোর। এগুলো আমাদের বিদ্যাপতির বিখ্যাত উক্তি।
আমরা এইটা একটু দেখি যে বিদ্যাপতি কোন ধারার কবি, এই প্রশ্নটা একটু সলভ করেন। বিদ্যাপতি কোন ধারার কবি? সবগুলো ক্লাস সিরিয়ালি দিলে ভালো হয় ভাই, সবগুলো ক্লাস সিরিয়ালি দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে একটু দেখাই, এই হচ্ছে আমাদের গ্রুপ। তো এই গ্রুপে যে দেখেন প্রথম যে পোস্ট, এই পোস্টটা দেখেন এই যে সাজানো আছে, এই যে লেকচার 1, লেকচার 2, 3, 4, হ্যাঁ এখানে সবগুলো সাজানো আছে। এই জিনিসগুলো এতক্ষণ পর্যন্ত মানে যদি না বলি তাহলে তো সমস্যা। এরপরে এই যে লিঙ্কে ক্লিক করলে ক্লাসগুলো দেখতে পারবেন। ওকে, সো এই প্রশ্নটা একটু সলভ করি দ্রুত। তো এই প্রশ্নের উত্তর কি হবে? ভেরি গুড, এটা হচ্ছে কি বৈষ্ণব পদাবলী ধারা, তিনি কি ছিলেন? কবি ছিলেন, তিনি বৈষ্ণব পদাবলী ধারার কবি ছিলেন। এইবার আসেন আমরা একটু এই পয়েন্টটা নিয়ে একটু আলোচনা করি। অর্থাৎ আমাদের যে বিদ্যাপতি ছিলেন, এই বিদ্যাপতি তিনি একটা ভাষা তৈরি করেছেন, একটা কৃত্রিম ভাষা। কি ভাষা? একটা কৃত্রিম ভাষা তিনি তৈরি করেছেন, যে ভাষার নাম হচ্ছে ব্রজবুলি। একটা কৃত্রিম ভাষা তিনি তৈরি করেছেন, যেই ভাষার নাম ব্রজবুলি। তো এখন একটু খেয়াল করে দেখেন, প্রথমত হচ্ছে এটি মথুরার একটি উপভাষা, এটা মথুরার একটি উপভাষা। প্রশ্ন হচ্ছে যে এই ভাষাটা, এই ভাষাটা এটা কি? এটা মথুরার একটা উপভাষা, মানে যেটা মূল ভাষা না, ভাষার একটা অংশ বা একটা অঞ্চল বেঁধে যে ভাষাটা হয়। আগের ক্লাসের পিডিএফ গুলো দিলে ভালো হতো, আজকে দিয়ে দিব, ঠিক আছে। এরপর আসেন, এটি একটি কৃত্রিম ভাষা, বাংলা ও মৈথিলির ভাষা। অর্থাৎ বাংলা আর মৈথিলি এই দুটো ভাষার মিশ্রণে এই ভাষাটা তৈরি হয়েছে। এতে কিছু হিন্দি শব্দও পাওয়া যায়, কখনো মুখের ভাষা ছিল না। অর্থাৎ এই ভাষাটা, এটাতে মানুষ কখনো কথা বলতো না, কেবল লিখত। এটা কখনোই মুখের ভাষা ছিল না, কেবল সাহিত্য রচনা এর ব্যবহার মানে ছাড়া আর কোথাও নেই। ব্রজবুলি ভাষার স্রষ্টা, এটা স্রষ্টা হবে, স্রষ্টা হচ্ছে কে? বিদ্যাপতি। ব্রজবুলি ভাষার শ্রেষ্ঠ বাঙালি কবি কাকে বলা হয়? উত্তর হচ্ছে গোবিন্দ দাস। তো এই জিনিসগুলো একটু মনে রাখবেন। বাংলাদেশে প্রথম ব্রজবুলি ভাষা রচনা করেছেন যশোরাজ খান। তো ব্রজবুলি ভাষা সম্পর্কে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, আমরা ব্রজবুলি সম্পর্কে মোটামুটি এই জিনিসগুলো আমাদেরকে একটু জানতে হবে। আমরা একটু প্রশ্ন সলভে যাই। বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? তো 40তম বিসিএস আসা প্রশ্ন, আমরা একটু এই প্রশ্নটা একটু সলভ করি দ্রুত। বৈষ্ণব পদাবলীর সাথে কোন ভাষা সম্পর্কিত? দ্রুত। বৈষ্ণব পদাবলীর সাথে কোন ভাষা সম্পর্কিত? বৈষ্ণব পদাবলীর সাথে কোন ভাষা সম্পর্কিত? উত্তর হচ্ছে ব্রজবুলি ভাষা সম্পর্কিত। এইবার আসেন আমরা একটু দেখি যে আমরা আলোচনা করব এখন চণ্ডীদাসকে নিয়ে। তো একটু খেয়াল করুন, চণ্ডীদাস, তার জন্ম এবং মৃত্যু এগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে না, এটা নিয়ে বিতর্ক রয়েছে। কেউ বলেছেন বাঁকুড়া জেলা, আর কেউ বলেছেন নান্নুর গ্রামে, বীরভূমের নান্নুর গ্রামে। তবে তার আসল নাম হচ্ছে অনন্ত বা অনন্ত বড়ুয়া। অর্থাৎ চণ্ডীদাসের আসল নাম কি? অনন্ত বড়ু বা অনন্ত বড়ুয়া। তো তিনি মূলত বাসুলী দেবী নামে যে দেবী ছিলেন, তিনি তার পূজা করতেন। চণ্ডীদাসকে বলা হয় বৈষ্ণব পদাবলী দুঃখের কবি, চণ্ডীদাসকে বলা হয় পূর্বরাগের শ্রেষ্ঠ কবি, সত্যের কবি। তো এইটা পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে বৈষ্ণব পদাবলী দুঃখের কবি কাকে বলা হয়? উত্তর হচ্ছে চণ্ডীদাসকে বলা হয় বৈষ্ণব পদাবলী দুঃখের কবি। তো রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাসকে দুঃখের কবি বলেছেন। কে দুঃখের কবি বলেছেন? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চণ্ডীদাসের কবিতাকে রুদ্রাক্ষর মালা বলেছেন। বাংলা ভাষায় প্রথম মানবতাবাদী কবি হলো চণ্ডীদাস। বাংলা ভাষায় প্রথম মহাকবি কাকে বলা হয়? তাও চণ্ডীদাস। অর্থাৎ বাংলা ভাষায় প্রথম মানবতাবাদী কবিকে? চণ্ডীদাস। আবার যদি পরীক্ষাতে প্রশ্ন আসে বাংলা ভাষায় প্রথম মানবতাবাদী কবিকে, তাও উত্তর হচ্ছে চণ্ডীদাস। এইবার আসেন আমরা একটু তার বিখ্যাত উক্তিগুলো একটু শুনি। সই কেমন ধরিব হিয়া, আমারই বধুয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া। এইখান থেকে ওই যে মমতাজ একটা গান বাইর করছে, বুকটা ফাইটটা যায়, এটা কিন্তু এখানে আসছে। তো মানে সই কেমন ধর, আমার দুঃখ কোথায় রাখবো, আমার বধুয়া, আমার প্রেমিকা আমার বাড়ির সামনে দিয়ে কি করতেছে? চলে যাচ্ছে। সই কে বলে পিরিত ভালা, হাসিতে হাসিতে পিরিত করিয়া, কান্দিতে কান্দিতে জনম গেল। তো বিদ্যাপতি বলছে যে বান্ধবী সই কে বলে পিরিত ভালা, পিরিত আসলে ভালা না, হাসিতে হাসিতে পিরিত করিয়া। যখন হাসতে হাসতে প্রেম করবেন, কিন্তু এরপর যখন ছ্যাঁকাটা যখন খাবেন, তখন দেখবেন যে কানতে কানতে জীবন শেষ, জনম গেল। তো প্রেম হচ্ছে এমন একটা জিনিস, পীড়িত হচ্ছে এমন একটা জিনিস, প্রথম যখন প্রেমে পড়বেন, প্রথম যখন প্রেম করবেন, তখন খুব হাসবেন। যত বেশি হাসা তত বেশি কান্না অপেক্ষা করতেছে। তো এখানে বিদ্যাপতি সেই জিনিসটা রিয়েলাইজ করে তিনি বুঝতে পারলেন যে হাসলে, পীড়িত করলে প্রথম হাসবেন, সারা রাত প্রথম কথা বলবেন, হাসবেন, কিন্তু যখন দেখবেন যে প্রেমিকের বিয়ে হয়ে গেছে, অন্য আরেকজনের হাত ধরে যখন চলে গেছে, তখন কানতে কানতে আপনার জীবন শেষ।
এরপর বলে সই কেবা শুনাইল শ্যামের নাম, কানের ভিতর দিয়ে মরমে পশিল গো আকুল করিয়া মোর প্রাণ। এইগুলো বিদ্যাপতির উক্তি। স্পেশালি এই উক্তিটা পরীক্ষাতে বেশি প্রশ্ন আসে। এটা বাইরে পরীক্ষাতে প্রশ্ন আসে না। এবার আসেন চণ্ডীদাস সমস্যা। এটা খুব সিম্পল, আপনাদেরকে সিম্পলি বুঝায়। মধ্যযুগে অনেকজন চণ্ডীদাস নামে কবিতা লিখেছেন, পদ রচনা করেছেন। তার ভিতরে ছিল কি আদি চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, এরপর হচ্ছে দীন চণ্ডীদাস, এরপর হচ্ছে শুধু চণ্ডীদাস, এরপর হচ্ছে ভরু চণ্ডীদাস। এরকম 3-4 জন আমরা বাংলা সাহিত্যে চণ্ডীদাস পেয়ে থাকি। এটাকে বলা হয় চণ্ডীদাস সমস্যা। তো প্রিলিমিনারিতে সাধারণত চণ্ডীদাস সমস্যা থেকে প্রশ্ন আসে না, রিটেনে মাঝে মধ্যে আসে যে চণ্ডীদাস সমস্যা সম্পর্কে লিখো। তখন লিখতে হবে মধ্যযুগে বাংলা সাহিত্যে চণ্ডীদাস নামে অনেকেই পদ রচনা করেছেন। কেউ আদি চণ্ডীদাস, কেউ দ্বিজ চণ্ডীদাস, কেউ দীন চণ্ডীদাস, কেউ শুধু চণ্ডীদাস, কেউ ভরু চণ্ডীদাস। এভাবে অনেক চণ্ডীদাস আমরা পাওয়ার কারণে আমরা আসলে বাংলা সাহিত্যে এখনো সিদ্ধান্ত উপনীত হতে পারেনি যে আসলে চণ্ডীদাস কতজন। চণ্ডীদাসের সংখ্যা নিয়ে এখনো একটা ঝামেলা বিদ্যমান রয়েছে। এটাকে বলা হয়, এটা হচ্ছে বাংলা সাহিত্যে চণ্ডীদাস সমস্যা। ওকে, এইবার আসেন আমরা একটু দেখি আমাদের আরেকজন পদকর্তা, তিনি হচ্ছেন গোবিন্দ দাস। ওকে, আমরা একটু গোবিন্দ দাসকে নিয়ে একটু আলোচনা করি। স্যার আগের ক্লাস কি ফিরে আসার আশায় থাকবো কি? কিরে ভাই, আগের ক্লাস তো আপলোডে দেওয়া হয়েছে, হঠাৎ করে ক্লাসের ভিতরে ঢুকে একটা কমেন্ট করে দিলে তো হবে না। সবগুলো ক্লাস আপলোড দেওয়া হয়েছে। ওকে, এক কথা ভাই বারবার বলতে ভালো লাগে না, আপনারা বাচ্চা পোলাবেন না, এই জিনিসগুলো বারবার বলা লাগে কেন বুঝি না। আচ্ছা, এরপর আসেন গোবিন্দ দাস। তো গোবিন্দ দাস তিনি 16 শতকের কবি ছিলেন। তার থেকে পরীক্ষাতে খুব কম প্রশ্ন আসে। জাস্ট এটা আসতে পারে যে গোবিন্দ দাসকে কবিরাজ উপাধি দেন কে? উত্তর হচ্ছে শ্রীনিবাস আচার্য। এটা আসতে পারে যে গোবিন্দ দাসকে কবীন্দ্র উপাধি দেন কে, বা এটা যে কবীন্দ্র উপাধিটি কার? উত্তর হচ্ছে গোবিন্দ দাস। তাকে কে উপাধি দেন? শ্রীজীব গোস্বামী। এবং গোবিন্দ দাসকে বলা হয় দ্বিতীয় বিদ্যাপতি। গোবিন্দ দাসকে কি বলে? দ্বিতীয় বিদ্যাপতি। তাকে দ্বিতীয় বিদ্যাপতি বলেছেন বল্লভ দাস। তো এইগুলোই মূলত আমাদের, আর কিছু না। এরপর আসেন গোবিন্দ দাসকে বিদ্যাপতির ভাব শিষ্য বলা হয়, অর্থাৎ বিদ্যাপতির শিষ্য ছিলেন গোবিন্দ দাস। তো পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে বিদ্যাপতির ভাব শিষ্যকে? উত্তর হচ্ছে গোবিন্দ। ভাব শিষ্য মানে হচ্ছে যে ভাবটাকে তুলে ধরে, এরকম। গোবিন্দ দাস গৌরচন্দ্রিকা, অভিসারের শ্রেষ্ঠ কবি, এগুলো জানার দরকার নেই আমাদের জন্য। এইবার আসেন আমরা একটু মোটামুটি শেষ যেই পদকর্তা তাকে নিয়ে একটু আলোচনা করি। তিনি হচ্ছেন জ্ঞানদাস। তো জ্ঞানদাস বলেছেন তিনি 16 শতকের কবি। তার থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে না, জাস্ট এইখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে যে তার উক্তিগুলো থেকে। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল, অর্থাৎ আমি সুখের জন্য ঘর বেঁধেছি, কিন্তু সেই ঘর, অনল মানে হচ্ছে আগুন, সেই ঘরটা আগুনে পুড়ে গেছে। এরপর বলেছেন যে রূপ লাগি আখি জুড়ে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। অর্থাৎ জ্ঞানদাস বলেছেন যে রূপ লাগি, সে তার প্রেমিকাকে উদ্দেশ্য করে লিখেছেন, রূপ লাগি আখি জুড়ে গুণে মন ভোর, অর্থাৎ তোমার রূপের লাগিয়া আখি মানে চোখ জুড়ে যায়, গুণে তোমার গুণে আমার মন বিভোর হয়ে যায়। এরপর বলেছে প্রতি অঙ্গ লাগি কান্দে, অর্থাৎ তোমার শরীরের প্রতিটি অঙ্গের জন্য, প্রতি অঙ্গ মোর, আমার শরীরের অঙ্গ কান্না করে। ব্যাপারটা কেমন যে তোমার শরীরের বিভিন্ন পার্টসের জন্য আমার শরীরের বিভিন্ন পার্টস কান্নাকাটি করে। তো বলছে প্রতি অঙ্গ লাগি কান্দে, তোমার শরীরের প্রতিটা অঙ্গের জন্য কান্নাকাটি করতেছে কে? প্রতি অঙ্গ মোর, আমার শরীরের প্রতিটা অঙ্গ কান্নাকাটি করতেছে। কি যে কান্নাকাটি করে আমরা ধরেন বুঝি না, আমরা অবুঝ, আমরা নাবালক, আমরা বুঝি না, আমরা ধরে নিলাম। এরকম একটা পড়া আছে বাংলা সাহিত্যে, একজন বলেছে যে তারা অনেক কিছু কান্নাকাটি করে, বাট কি কান্নাকাটি করে আমরা বুঝি না। ওকে, এরপর আসেন মনের মরম কথা তোমারে কহিয়ে এই কথা শুনো শুনো পরাণের সই। তো এইগুলো হচ্ছে তার বিখ্যাত উক্তি। ওকে, তো এইবার আমাকে একটু বলেন তো বৈষ্ণব পদাবলী কি ক্লিয়ার কিনা বলেন তো, বলেন বৈষ্ণব পদাবলী ক্লিয়ার কিনা? তাহলে আমরা একটু সামারি করি। আমরা বৈষ্ণব পদাবলী কি, স্পেশালি আমাদেরকে ওই যে পদকর্তা যারা রয়েছে তাদেরকে একটু পড়তে হয়, আর কিছু না। যেই পদকর্তা রয়েছে তাদেরকে আমরা একটু পড়তে হয়। ওকে, সো বিষয়টা কি ক্লিয়ার? আমাকে একটু বলেন তো। তাহলে এইবার আসেন আমরা একটু মঙ্গল কাব্যে চলে যাই। যদি এই জিনিসটা আমাদের যদি ক্লিয়ার হয় তাহলে চলেন আমরা চলে যাই আমাদের মঙ্গল কাব্যের আলোচনায়। বাংলা সাহিত্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যযুগে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মঙ্গল কাব্য। ওকে, সো এভরিওয়ান একটু খেয়াল করেন। ওকে, সো প্রাথমিক আলোচনাটা আমি একটু বলি মঙ্গল কাব্য থেকে। প্রাথমিক যে আলোচনা, প্রাথমিক আলোচনা হচ্ছে ভাইয়া মঙ্গল কাব্য কি
মঙ্গল কাব্য হচ্ছে বাংলা সাহিত্যে মধ্যযুগের সবচেয়ে দীর্ঘ যে সাহিত্য, অর্থাৎ মধ্যযুগে এই ধারাটা সবচেয়ে বেশি ছিল। হ্যাঁ, তো বলেছে যে মঙ্গল কাব্য কি? মঙ্গল কাব্য হচ্ছে যে এমন একটা সাহিত্য ধারা যখন মধ্যযুগে সবচেয়ে বেশি রচনা হয়েছে মঙ্গল কাব্য। মানে এত বেশি মঙ্গল কাব্য রচনা হয়েছে যে মঙ্গল মঙ্গল ছয় লাভ, এই মঙ্গল ওই মঙ্গল এরকম। তো এখন বলা হয় থাকে যে কাব্য পাঠ করলে মানুষের কল্যাণ হয় বা মঙ্গল হয় এবং সকল অমঙ্গল দূর হয়ে যায়, সেটা হচ্ছে মঙ্গল কাব্য। আবার কেউ কেউ বলেন যে এক মঙ্গলবারে এটা পাঠ শুরু করলে আরেক মঙ্গলবারে গিয়ে এটা শেষ হয়, এটাকে বলা হয় এটা হচ্ছে মঙ্গল কাব্য, সহজ করে বলল। এখন প্রধান মঙ্গল কাব্যগুলো কি? প্রধান মঙ্গল কাব্য আমরা 3টা বা 4টা পাই। যেমন একটা হচ্ছে মনসা মঙ্গল, আরেকটা হচ্ছে চণ্ডী মঙ্গল, ওকে, আরেকটা হচ্ছে অন্নদা মঙ্গল, আরেকটা হচ্ছে কি মঙ্গল জানি, ভুলে তো গেলাম, ধর্মমঙ্গল। তো এই হচ্ছে আমাদের মোটামুটি 4টা মঙ্গল কাব্য। এর বাহিরে আরো অনেকগুলো মঙ্গল কাব্য রয়েছে, এগুলো হচ্ছে অপ্রধান। কালিকা মঙ্গল, ভবানী মঙ্গল, আরো অনেক অনেক মঙ্গল মঙ্গল ছয় লাভ হয়ে গেছে, শিব মঙ্গল, শিবায়ন। তো মঙ্গল কাব্য অনেক রচনা হয়েছে, বাট আমরা আমাদের পরীক্ষার জন্য কেবল এই কয়টা মঙ্গল কাব্য একটু পড়লে আমাদের জন্য হয়ে যায়, দ্যাটস এনাফ। এবার আসেন আমরা একটু দেখি মনসা মঙ্গল। মনসা সে ছিল সাপের দেবী। কিসের দেবী? মনসা হচ্ছে সাপের দেবী। মঙ্গল কাব্যের সবচেয়ে প্রথম এবং সবচেয়ে জনপ্রিয় শাখা হচ্ছে মনসা মঙ্গল। তো এই কাব্যটার আদি কবিকে উত্তর হচ্ছে কানাহরি দত্ত। কানাহরি দত্ত। তো আবার বলছি, মনসা মঙ্গল কাব্যের প্রথম যে কাব্যটা সেটা কার? সেটা হচ্ছে কানাহরি দত্ত। এখন কানাহরি দত্ত কে ছিলেন? কানাহরি দত্ত ছিলেন মনসা মঙ্গল কাব্যের প্রথম আদি কবি, কিন্তু তার কোনো পদ পাওয়া যায়নি। তো ফলে মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি তার নাম হচ্ছে বিজয়গুপ্ত। তাহলে মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে? উত্তর হচ্ছে বিজয়গুপ্ত। আবার বলছি, মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে? উত্তর হচ্ছে বিজয়গুপ্ত। তো বিজয়গুপ্ত তার একটা পদ লিখেছেন যে প্রথমে রচিল গীত কানাহরি দত্ত না জানে বৃত্তান্ত, এরকম একটা পদ লিখেছেন। হ্যাঁ, মানে কানাহরি দত্তকে ছোট করে লিখেছেন যে কানাহরি দত্ত তেমন কিছুই জানে না, সে প্রথমে পদ লিখছে। সেখান থেকে আমরা জানতে পাই যে কানাহরি দত্ত তিনি ছিলেন মনসা মঙ্গল কাব্য। এছাড়া আরো অনেকজন কবি লিখেছেন। হ্যাঁ, দ্বিজ বংশী দাস তিনি লিখেছেন। দ্বিজ বংশী দাস তিনি মঙ্গল কাব্য লিখেছেন, মানে মনসা মঙ্গল কাব্য লিখেছেন। এরপর হচ্ছে নারায়ণ দেব, তিনি মনসা মঙ্গল কাব্য লিখেছেন। মানে এরকম অনেকেই লিখছেন। তো আসেন একটু মনসা মঙ্গল কাব্যের কাহিনীটা কি। মনসা মঙ্গল কাব্যের কাহিনী খুবই সিম্পল, এগুলো আমরা জানি। দেবী মনসা তিনি পৃথিবীতে স্বর্গে তার পূজা প্রতিষ্ঠা করতে চান। তো যখনই তিনি পূজা প্রতিষ্ঠা করবেন তখন তিনি ঠিক করলেন যে তিনি পৃথিবীতে পূজা প্রচার করবেন এবং এই পূজা প্রচার করার জন্য তাকে অবশ্যই কিছু মানুষ তাকে পূজা করবে, এরকম। তো এখন এখানে চরিত্রগুলো ছিল কি? বেহুলা, এরপর ছিল কি লক্ষিন্দর, হ্যাঁ, এরপর ছিল চাঁদ সওদাগর। এখন চাঁদ সওদাগর ছিলেন বাবা, অর্থাৎ লক্ষিন্দরের বাবা। চাঁদ সওদাগরকে মনসা বলল যে তুমি আমার পূজা করো। চাঁদ সওদাগর আবার পূজা করতে শিবের, বললো না আমি শিব ছাড়া অন্য কারো পূজা করবো না। চাঁদ সওদাগরের সকল ছেলেকে মনসা মেরে ফেলছে। তার যে বাণিজ্য তরী, তার যে ব্যবসার কাছে যে নৌকাগুলো ছিল সেগুলোকে ডুবিয়ে দিচ্ছে। চাঁদ সওদাগর তবুও বলছে আমি তোমার পূজা করবো না, আমি কেবল শিবের পূজা করবো। সে শিবের একনিষ্ঠ ভক্ত। তো তখন তার যখন সকল সন্তানকে যখন মেরে ফেলা হয়েছে তখন চাঁদ সওদাগরের স্ত্রী গোপনে মনসার কাছে চেয়ে একটা সন্তান নিল, তার নাম হচ্ছে লক্ষিন্দর। তো লক্ষিন্দর যথারীতি বড় হতে হতে পাশের পাড়ার এক মেয়ে বেহুলার প্রেমে পড়ে। লক্ষিন্দরের সাথে বেহুলার সাথে বিয়ে ঠিক হয়, কিন্তু চাঁদ সওদাগর এবং লক্ষিন্দরের মা বাবা আগ থেকে জানতো যে বাসরাতে তাকে মেরে ফেলা হবে, সাপে মেরে ফেলবে। তো বাসরাত হবে, সাঁওতালি পর্বতে এরকম লোহার বাসরঘর নির্মাণ করা হলো। এগুলো অনেকটা আজকবি গল্প। বাসরঘর, লোহার বাসরঘর নির্মাণ করা হলো। তো এমন ভাবে নির্মাণ করা যে এখানে কিছুই ঢুকতে পারবে না। তো যথারীতি এইখানে তারা বাসর উদযাপন করতেছে। সকাল হয়ে গেল, উঠে না। তো ভাবতেছে যে প্রথম রাত উঠতেছে না, নর্মাল, হ্যাঁ হতেই পারে অনেক কিছু।
আমরা কিছুই জানি না। হ্যাঁ, তো 4 সদাগরের স্ত্রী তাকে বলছে যে কি হলো, তারা উঠতে 4 সদাগর বলল, তুমি বুঝো না, হতেই পারে অনেক কিছু, উঠবে, ধৈর্য ধরে উঠবে। এভাবে যখন বেলা গড়িয়ে গেল, উঠতেছে না। ভিতরে এবার ভেঙে দেখে যে ছেলে মারা গেছে, ছেলেকে সাপে দংশন করছে। সাপ ছিল দেবী মনসা। এবার বেহুলার উপর দোষ পড়লো যে বেহুলা নষ্ট মহিলা, স্বামী খাকি, মানে যে স্বামী খেয়ে ফেলে, অপয়া অলক্ষণে। বেহুলা বললো না, আমি সতী নারী। বেহুলা স্বামীর লাশ নিয়ে স্বর্গে গেল, স্বর্গে গিয়ে সেখানে সবাইকে নাচ দেখালো, স্বর্গের যে দেব দেবতা যারা রয়েছে তাদেরকে এবার নাচ দেখালো। হ্যাঁ, ঝুমকুনাকুর ডিজে একটা নাচ দেখালো। নাচ দেখানোর পর সবাই খুশি হলো, তুমি কি চাও? বলছে আমি আমার স্বামীর প্রাণ চাই। তো স্বামীর প্রাণ নিচে কে? খোঁজ নিয়ে দেখে যে দেবী মনসা। দেবী মনসা বলেছে, তোমার শ্বশুর যদি আমার পূজা করে তাহলে আমি প্রাণ ফিরিয়ে দিব। বেহুলা বলছে ঠিক আছে, আমি বাসায় গিয়ে শ্বশুরকে বুঝাবো, স্বামীর প্রাণ দেন। স্বামীর প্রাণ দিছে, নিয়ে আসছে। এবার 4 সদাগর বলে আমি পূজা করবো না। তখন সবাই এবার বুঝাইলো, সবার চাপে পড়ে 4 সদাগর বাহাত দিয়ে তার পূজা করছে। এই জন্য তাকে বলা হয়, এই বেহুলাকে বলা হয় মধ্যযুগের সবচাইতে প্রতিপনা চরিত্র, মানে স্বামীর জন্য প্রাণ দিতে পারে এমন চরিত্র কোনটি। এবং মধ্যযুগের সবচাইতে প্রতিবাদী চরিত্র কি? উত্তর হচ্ছে 4 সদাগর। সে সবচাইতে বেশি প্রতিবাদ করেছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি যে মনসা মঙ্গল কাব্য রিলেটেড যে আলোচনা। আই হোপ যে আমরা এইটা বুঝতে পেরেছি। এইবার আসেন আমরা একটু দেখি এখানে যেই মনসা মঙ্গল কাব্যের যেই বিষয়াদি, সেগুলো মোটামুটি আমার মনে হয় যে আমাদের ক্লিয়ার। ওকে, এইবার আসেন আমরা একটু আলোচনা করব চণ্ডীমঙ্গল কাব্য। কি নিয়ে আলোচনা করব? চণ্ডীমঙ্গল কাব্য। তো দেবী চণ্ডী, এই চণ্ডীমঙ্গল কাব্য, তো দেবী চণ্ডী তিনি ছিলেন পশুর দেবী। চণ্ডীমঙ্গল কাব্যে দেবী চণ্ডী ছিলেন কিসের দেবী? পশুর দেবী। এখন এই পশুর দেবী, এটাকে নিয়ে মূলত আমাদের এই কাব্যটা রচনা হয়। তো আমরা একটু খেয়াল করি, চণ্ডীমঙ্গল কাব্যে 2টা খণ্ড ছিল। দেবী চণ্ডী যে ছিল, দেবী চণ্ডীর তার অপর নাম ছিল ভবানী। তো এই কাব্য, এই জন্য চণ্ডীমঙ্গল কাব্যকে আবার বলা হয় থাকে অবয়া মঙ্গল বা ভবানী মঙ্গল। চণ্ডীমঙ্গল কাব্যের খণ্ড 2টা, একটা হচ্ছে আক্ষেটিক খণ্ড আর একটা হচ্ছে বণিক খণ্ড। আক্ষেটিক খণ্ড হচ্ছে কালকেতু ও ফুল্লরার কাহিনী। কালকেতু সে ছিল বনের একটা বিশাল শিকারী, এত বড় শিকারী সে ছিল যে কালকেতু গোটা একটা মানে বনের একটা সিংহকে ধরে হাত দিয়ে এভাবে টেনে সিংহের চামড়া তুলে ফেলতো, এভাবে হাত দিয়ে ধরে বাঘের মাথা মুচড়াই দিত। এত শিকারী ছিল, প্রচুর পরিমাণে খাইত। তার বউ ফুল্লরা। এখন দেবী চণ্ডী পৃথিবীতে পূজা পেতে চায় আগের মতো। এখন কালকেতু একবার মানে ইয়েতে গেল, বনে গেল, বনে গিয়ে দেখে যে কোনো পশু নাই, মানে কালকেতু যন্ত্রণায় বনের সকল পশু অতিষ্ঠ হয়ে গেছে। তো পশুরা তাদের দেবী চণ্ডী দেবীর কাছে গেল। তো চণ্ডী দেবীর কাছে যখন তারা গেল, তখন চণ্ডী দেবী তাদেরকে বলেছেন যে ঠিক আছে তোমরা যাও, আমি ব্যাপারটা দেখতেছি। কালকেতু আজকে বনে গেল, ঢুকতে দেখে যে কোনো শিকার আজকে নাই। তো শিকার নাই, কি হইলো? তো চিন্তা করলো যে আজকে একটা মানে ভালো দিন না। ভিতরে ঢুকতেই দেখে একটা গুইসাপ বা স্বর্ণগদিকা। এই গুইসাপটা হচ্ছে অমঙ্গলের প্রতীক। কিছুই পায় নাই। আসার সময় আবার দেখে যে এই গুইসাপটা, মানে বনে ঘুরে এসে কোনো শিকার পায় না, আবার দেখে গুইসাপ। জিদে এই গুইসাপটাকে ধরে এনে উঠানে রাখছে। উঠানে এনে রাখে ফুল্লরাকে বলে যে তুমি পাশের পাড়া থেকে খুদ নিয়ে আসো। খুদ হচ্ছে চালের অবশিষ্ট অংশ, আর আমি বাজারে গিয়ে দেখি কার কাছ থেকে টাকা ঢুকা পাই কিনা। তো ফুল্লরা চলে গেল। ফুল্লরা ফিরে এসে দেখে যে তার উঠানের মধ্যে একটা সুন্দর নারী, পরীর মতো একটা নারী। ফুল্লরা নারীকে জিজ্ঞেস করছে তুমি এখানে কিভাবে আসো? বলছে তোমার স্বামী কালকে তো আমাকে নিয়ে আসছে। কালকেতুর সাথে এসে বুঝছে যে, মানে তাকে এমনভাবে বুঝে যে কালকেতুর সাথে তার সাথে অনেক কিছু আছে। কালকেতু ফুল্লরা তো এবার খেপে গেছে, একদম জিদে যে কয়টা লাগে তোর? হ্যাঁ, আমি থাকতে তুই আবার আরেকটা তোর লাগে? হ্যাঁ, তোর এত লাগে কেন? মনে মনে সে কিন্তু খুব ওকে। সো বিদ্যুৎ চলে গেছে, এজন্য দেখতে পাচ্ছেন না হয়তো। ওকে, তো বিদ্যুৎ হচ্ছে চলে গেছে। আমি আসলে দুঃখিত। বিদ্যুৎ চলে গেছে। আচ্ছা, তো আমাদের মঙ্গল কাব্যটা আসলে শেষ করতে পারলে হয়তো। এখন আপনারা একটু বলেন তো, আমরা কি মঙ্গল কাব্য আজকে রাতে মানে
রেকর্ডেড একটা ভিডিও দিয়ে দিব, নাকি যে অংশটা আছে ওই অংশ আবার আমরা পুনরায় লাইভ করব? তো আপনারা যেটা বলবেন সেটাই। যদি বলেন তাহলে আমরা পুনরায় আবার হচ্ছে কারেন্ট যাওয়ার আসলে টাইম, সে কারণ এর এমনিতেই খুব একটা যায় না, কিন্তু কিন্তু হঠাৎ করে আজকে চলে গেছে। যাই হোক, তো আমাকে একটু বলেন যে এটা কি পুনরায় লাইভ নিব, নাকি হচ্ছে আপনাদেরকে মঙ্গল কাব্যের উপর একটা ক্লাস আবার আপলোড দিয়ে দিব? আচ্ছা গল্পটা বলেন। আচ্ছা গল্পটা বলি। গল্পটা হচ্ছে তখন গল্পটা আসলে এখানে এভাবে বলে আসলে লাভ নাই, বুঝছেন, আমার চেহারা না দেখা। আচ্ছা রেকর্ড দিয়েন আপনি যা ভালো মনে করেন। ওকে, জি রেকর্ড দিতে বললে রেকর্ড দিতে পারবো, আর যদি বলেন না ভাই আগামীকাল নিন লাইভ করলে ভালো লাগবে, ঠিক আছে তাহলে আমরা লাইভ করব। ঠিক আছে, একবার রেকর্ড দিলে পরে আপনারাই আবার দুর্নাম ছাড়াবেন, কবেন আমি কোর্সের ভিতরে রেকর্ড ক্লাস দিচ্ছি। দরকার নাই ভাই, আপনারা লাইভই করেন, হ্যাঁ পরে লাইভ নিব না, রেকর্ড দিলে ভালো হবে, দরকার নাই, লাইভ করেন। ঠিক আছে, তা আমরা চণ্ডীমঙ্গল থেকে নেক্সট ক্লাস আবার শুরু করব। ভালো থাকবেন। আচ্ছা ওনার বউ তারপর কি করলো, তারপর কি করলো এটার জন্য পরের ক্লাস পর্যন্ত দেখতে হবে। হ্যাঁ আমরা ঠিক আছে, গল্পটা শেষ করেন, গল্পটা শুনতে হলে পরের ক্লাস দেখেন। এখানে আসলে অন্ধকারে বাবু বলে আমার চেহারার দিকে তাকাইলে, আমার এক্সপ্রেশন দেখলে আপনি শুনতে খুব মজা পাবেন, এমনিতে মজা পাবেন না, বুঝছেন? তো যাই হোক, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।